হ্যাঁ, জনাব এম এস সিদ্দিকুল, আপনাকে যেহেতু আপনি অর্থনীতিবিদ, আপনার সঙ্গে নিশ্চয়ই অর্থনীতি নিয়ে বেশি আলোচনা হবে, সাথে একজন রাজনীতিবিদ আছেন। অ্যাডভোকেট মাহফুজুল হক বিরোধী দলে আছে আপনার দল, এবং বিশেষ করে কোনো একটা দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে গণতান্ত্রিক দেশগুলো কিছু একদম বেসিক জায়গাতে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে তার পররাষ্ট্রনীতি কিংবা অন্য বিষয়ে তাদের ফর্মাল ইনফর্মাল আলোচনা হয়। আপনার বিরোধী দল হিসেবে কি মনে করেন এই যে পররাষ্ট্রনীতিতে সরকারের প্রথম একটা স্টেপ এবং চীনের সঙ্গে তার বলা চলে যে সফর দিয়ে শুরু, মালয়েশিয়া যদিও আছে মাঝখানে বা শুরুতে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থান বা জুলাই গণবিপ্লবের পরে যে একটা নতুন পরিবেশ এসেছে, সে জায়গাটায় আসলে আপনারা জানেন যে গত 17 বছর আওয়ামী লীগ যেই কূটনীতি করেছে, আসলে এখানে একটা দেশের উপর আমাদের কূটনীতি পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছিল, বিশেষ করে ভারতের উপর। ভারত না চাইলে কোনো কিছু অন্য কারোর সাথে সম্পর্ক করাটাও বাংলাদেশের জন্য কঠিন ছিল। এবং আপনি দেখেছেন যে শেখ হাসিনার পতনের আগে কিন্তু এই বিশেষ করে সে চীন সফর থেকে কিন্তু একদিনের ভিতরে আবার ব্যাক করতে হয়েছে, এবং সেখানে ভারতের একটা বড় নাখোশ বা নারাজির বিষয় ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। তো এইভাবে আসলে অনেক ক্ষেত্রে অনেক দিক থেকেই আমাদের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি অনেক দিক থেকে ভারত আধিপত্য বিস্তার করেছিল, এবং যে দেশটাকে স্বাধীনভাবে সার্বভৌম হিসেবে যে পলিসি কূটনীতি নেওয়া বা বাণিজ্য সম্প্রসারণ করা, রাজনীতি করা, সেটা কিন্তু আমরা ব্যাহত হয়েছে। যার কারণে দেশের মানুষ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ নিয়েছে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশটাকে বের করে নিয়ে এসে গ্লোবাল পলিটিক্সে বা গ্লোবাল ইকোনমিতে ইনভলভ করার জন্য সেক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, বিশেষ করে চীনের প্রধান উপদেষ্টাও সফর করেছেন, এবং যে তুরস্ক, তারপর মালয়েশিয়া বা যে মিডল ইস্ট এবং যে ইউরোপের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। তো সেই জায়গাটাই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বর্তমান সরকারও প্রথম সফর অনেক জল্পনা কল্পনা ছিল যে ভারত সফর হবে বা এরকম একটা প্রথম দিকে আভাসও ছিল, কিন্তু পরবর্তী দেখলাম যে না, সেখান থেকে সরে এসে শিফট করে মালয়েশিয়া এবং পরবর্তীতে চীন। আমি এটাকে যদিও বিরোধী দলের সাথে একদম আলাপ আলোচনা করে ফরমাল আলাপ আলোচনা বা যেটা হলে অনেক ভালো হইতো, যে এটা আপনি বলছেন যে উন্নত রাষ্ট্রগুলোতে এটা হয়, কিন্তু সেটা এখনো আমাদের দেশে মনে হয় সেরকম কালচার গড়ে ওঠে নাই বা সেটা হয় নাই, এই সফরও হয় নাই। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিরোধী দল সরকারকে সাপোর্ট দিচ্ছে, এবং যে বিশেষ করে তেল সংকট থেকে শুরু করে এখন যে বাজেটে একটা বিকল্প বাজেট দেয়া বা ছায়া বাজেট দেয়া, তো এই সকল ক্ষেত্রে বিরোধী দল চেষ্টা করছে উন্নত রাষ্ট্রগুলোর মতো একটা বিরোধী দল হিসেবে একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য, ফাংশন করার জন্য। তো সেই জায়গায় সরকারও যদি আরও এগিয়ে আসতো বা এই সকল বিষয়ে বিশেষ করে কূটনীতি, পররাষ্ট্রনীতি বা বিদেশের সাথে সম্পর্ক সফরের ক্ষেত্রে, সেটা ভালো হতো। যদি না হয়, তারপর আমরা মনে করি সরকার যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বা বাইরে এসে, বলয় থেকে বেরিয়ে এসে আজকে প্রথম আমাদের মালয়েশিয়া সফর করেছে, এবং এখন চীনে 4 দিনের সফর আছে 22 থেকে 26 তারিখ পর্যন্ত। তো সেখানে গ্লোবাল ইকোনমিক ফোরামের 17তম অধিবেশনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যে আমরা মনে করি এটা একটা ভালো দিক, কারণ যে আসলে এখনকার বর্তমান বিশ্বে আপনি দেখবেন যে একটা রাষ্ট্র কতটুকু ছোট বা কতটুকু বড় বা এটার উপর কিন্তু সবকিছু নির্ভর করে না, কিন্তু আমরা দেখি আমাদের প্রতিবেশী দেশ আকারে বড়, সাইজে বড়, সেজন্য তারা আমরা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটাকে যে একটা শ্রদ্ধা জানানো, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্টের যে জায়গা, সেটা কিন্তু তারা দিতে জানে না বা দেয় না। তারা, আমরা কিছুদিন আগে বিজেপির শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শুনেছি, তারা আমাদের গাঁজা বানায় ফেলতে চায়, তারা এখানে যে শেখ হাসিনাকে আবার পতিত স্বৈরাচারকে আবার ফিরে নিয়ে আসতে চায়, তারা টিপে মেরে ফেলতে চায়, পুশিন করতেছে, তারপর যে সীমান্তে দেখতেছেন নিয়মিতই হত্যা হচ্ছে, ফেলানের মতো এরকম লাশ ঝুলতেছে। তো এই জায়গাগুলো আসলে একটা প্রতিবেশীর সাথে সম্পর্কের যে জায়গা, মিউচুয়াল রেসপেক্টের জায়গা বা একটা উইন-উইন সিচুয়েশনের যে সম্পর্ক, সেটা কিন্তু তারা মেনটেন করছে না। যার কারণে আমি মনে করি সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে দেশের জন্য ভালো হবে, এবং এটা যদি মেনটেন করতে পারে। আমরা দেখেছি যদিও কিছু কিছু লোক সরকারেরই, কালকে দেখলাম যে সিরাজ সংসদ সদস্য, তিনি সংসদে দাঁড়িয়ে বলতেছেন যে
স্বামী স্ত্রীর সম্পর্ক ভঙ্গ হইতে পারে, কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক যেন কোনোভাবে ভঙ্গ না হয় সেদিকে নজর রাখতে হবে। তো এটা এরকম কিছু দালাল বা কিছু লোকজন আছে যারা হচ্ছে যে সবসময় একটা গোষ্ঠীর বা একটা দেশের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে। তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে যদি সারা বাংলাদেশ, সারা পৃথিবীর সাথে ওপেন আছে যে গ্লোবাল ভিলেজ বা আমরা বলি গ্লোবালাইজেশনের এই যুগে কোনো একটা দেশের উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কগুলো বৃদ্ধি করতে হবে। করা উচিত। পাশাপাশি আমি একটা বিষয় এটাও বলবো যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশে কিভাবে এই যে বাণিজ্য ঘাটতি, ধরেন আপনার চীনের সাথে আমাদের 16-17 বিলিয়ন ডলার আমরা সেখান থেকে আমদানি করি, আবার আমাদের রপ্তানি বলতে মাত্র 1 থেকে 2 বিলিয়ন ডলার, তো বিশাল বাণিজ্য ঘাটতি। তো এরকম যদি চলতে থাকে আমরা কিন্তু আসলে উন্নত রাষ্ট্র হওয়ার যে স্বপ্ন সেটা হবে না। জি, আমার মনে এই জন্য ওদের নিজেদের রপ্তানি কমিয়ে মানে হচ্ছে আমাদের আমদানি কমিয়ে রপ্তানিটা বাড়ানোর জন্য আমাদের নিজস্ব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নিজস্ব অর্থনীতিকে মজবুত করা, শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর উপর গুরুত্ব দিতে হবে।